নমস্কার। খাস খবর বাংলা ওয়ান এবং মানভূম উত্তরণের তরফ থেকে যে অনলাইন ক্লাস করা হচ্ছে, আজকে আমি কৌশিক মিশ্র দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানে ক্লাস নেব। আমার সমস্ত ছাত্র এবং ছাত্রীদেরকে আমি শুভকামনা জানিয়ে আজকে ক্লাস শুরু করব। আজকে আমাদের বিষয় হচ্ছে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং, অর্থাৎ হচ্ছে তড়িৎযোজী এবং সমযোজী বন্ধন নিয়ে যে চ্যাপ্টার আছে রাসায়নিক বন্ধন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, এই চ্যাপ্টারটা আমাদের দশম শ্রেণীতে 6 নম্বরের প্রশ্নতে আসবে, অর্থাৎ মোট 6 নম্বর প্রশ্নের উত্তর করতে পারবো এই চ্যাপ্টার থেকে। প্রথমেই বন্ধনে যাওয়ার আগে আমাদের জানতে হবে রাসায়নিক বন্ধন কাকে বলে। এখন রাসায়নিক বন্ধন হচ্ছে যে প্রত্যেকটি মৌলের নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক আছে, নির্দিষ্ট ইলেকট্রন সংখ্যা আছে। সেই ইলেকট্রন সংখ্যা দিয়ে অপর একটি মৌলের পরমাণুর সঙ্গে কিভাবে যুক্ত হবে, কী রাসায়নিক প্রক্রিয়া যুক্ত হবে, সেইটার উপর নির্ভর করছে তার বন্ধন কীরকম হবে। অর্থাৎ রাসায়নিক বন্ধন বলতে আমরা বুঝবো যে আউটার কক্ষে অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি সাপেক্ষে একটা মৌলের পরমাণু আরেকটা মৌলের পরমাণুর সঙ্গে কিভাবে যুক্ত হবে। এখন এই যে রাসায়নিক বন্ধন, এটা দু রকমের হয়, একটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন এবং একটা হচ্ছে সমযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধনকে আমরা বলছি আয়নিক বন্ড এবং সমযোজী বন্ধনকে বলবো আমরা কোভ্যালেন্ট বন্ড। এখন এই রাসায়নিক বন্ধন করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে। তো পরমাণু ক্রমাঙ্ক তোমরা পর্যায় সারণী চ্যাপ্টারে পড়েছো। আমাদের মোটামুটি 1 থেকে 36 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলির নাম মনে রাখতে হবে। তো আজকে আমি 1 থেকে 20 লিখব এবং তার সাপেক্ষে কিছু উদাহরণ করে তোমাদের দেখাবো। আমি প্রথমে পরমাণু ক্রমাঙ্কগুলোর নাম লিখে নিচ্ছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, কার্বন 18, পটাশিয়াম 19 এবং ক্যালসিয়াম হচ্ছে 20। এই 20টা পরমাণু ক্রমাঙ্কের নাম তোমাদের মনে রাখতে হবে। তোমরা অ্যাকচুয়ালি 36 পর্যন্তই মনে রাখবে পরীক্ষার সুবিধার জন্য। প্রথমে আমি পড়ব তড়িৎযোজী বন্ধন। এখন তড়িৎযোজী বন্ধন কাকে বলে? তড়িৎযোজী বন্ধন হচ্ছে যে প্রত্যেকটা পরমাণু চায় তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের যে কাঠামো সেটা লাভ করতে। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ ক্যাটায়ন হয়ে অন্য কোনো মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ অ্যানায়ন হয়ে যে স্থির তড়িৎ রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে বন্ধন তৈরি করে তাকে বলবো আমরা তড়িৎযোজী বন্ধন। আমি একটা উদাহরণ নিয়ে দেখাবার চেষ্টা করছি। যেমন ধরো তোমরা যে যৌগটার নাম পড়ে এসেছো, যেমন NaCl, তোমরা সবাই জানো NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটাকে আমরা খাদ্য লবণও বলি। অনেক সময় এটাকে টেবিল সল্টও বলা হয়।
তো এই যে সোডিয়াম ক্লোরাইড অণু তৈরি হয়েছে, এটা আমি প্রথমেই বলে দিলাম, এটা কিন্তু তড়িৎযোজী বন্ধন দিয়ে যুক্ত একটা যৌগ। এখন আমরা উদাহরণটা ভালো করে বিশ্লেষণ করে দেখব কিভাবে এটা হলো। তো প্রথমে আমি একটা তালিকা তৈরি করেছি। দেখো, এটাকে ভাঙলে আমরা দুটো মৌলের পরমাণু পাবো, একটা সোডিয়াম এবং একটা হচ্ছে ক্লোরিন। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। তাহলে আমাকে এই 11-র বিন্যাস করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন ইলেকট্রন বিন্যাস করার জন্য তার কিছু নিয়ম ছিল, সেই নিয়মগুলো আমি সংক্ষেপে বলছি তোমাদের। তোমরা জানো যে আমাদের পর্যায় আছে, পর্যায়কে আমরা n দিয়ে লিখি, এবং প্রতিটি পর্যায়ে কটা করে ইলেকট্রন থাকবে তার জন্য একটা ফর্মুলা আছে, তাকে বলে 2n²। এখন n যখন 1 অর্থাৎ প্রথম পর্যায়, তখন ইলেকট্রন সংখ্যা হবে 2 গুণিত 1-এর বর্গ, মানে হচ্ছে 2। তাহলে প্রথম পর্যায়ে কটা ইলেকট্রন ধরবে? 2টো ইলেকট্রন ধরবে। দ্বিতীয় পর্যায়ে n = 2 যখন, তখন ফর্মুলাটা দাঁড়াবে 2 গুণিত 2-এর বর্গ অর্থাৎ 8। তাহলে কটা ইলেকট্রন ধরবে? 8টা ইলেকট্রন ধরবে। n যখন 3, আমাদের এখানে 3 পর্যন্তই লাগবে, তখন হয়ে যাবে 2 গুণিত 3-এর বর্গ, দ্যাট ইজ 18। তাহলে প্রথম পর্যায়ে ইলেকট্রন ধরবে কটা? 2টো। দ্বিতীয় পর্যায়ে ধরবে কটা? 8টা। এবং তার পরবর্তী পর্যায়ে চলে যাবে 18। এখন তাহলে সোডিয়ামের যদি বিন্যাস করি, সোডিয়াম কত? 11। 11-এর বিন্যাস করলে প্রথমে 2, প্রথম নিয়ম অনুসারে। তারপরে কমা দিয়ে কত লিখবো? 8 লিখবো। আর এর 10টা হয়েছে। এখন আমাকে 8টা ঢোকাতে হবে, তৃতীয় পর্যায়ে চলে যাচ্ছি, এখানে 1টা। তাহলে সর্ববহিস্থ কক্ষ কোনটা? এইটা সর্ববহিস্থ কক্ষ। সেই কক্ষে ইলেকট্রন কটা আছে? 1টা ইলেকট্রন আছে। এইভাবে আমরা সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনকে খুঁজে বার করব। এখন এইটা আরেকটা প্রসেস ছিল আমাদের, সেটা হচ্ছে যে এই যে আরেকটা নিয়ম আমরা করতে পারি, 1s 2s 2p 3s 3p 3d। এই যে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন আছে, এগুলো কক্ষ। কোন উপকক্ষে আছে? অরবিটাল কোথায় আছে? সেটা হচ্ছে এসে আছে। তাহলে এখানে এইভাবে আমরা ভাগ করতে পারি, প্রথমে s 1s, তারপরে হচ্ছে 2s, তারপরে হচ্ছে 2p। এখানে মনে রাখবো এসে সর্বাধিক ইলেকট্রন হয় 2টো, পিতে হয় 6টা। তাহলে এই যে 2 লিখেছি, এটাকে আমরা নতুনভাবে কি লিখতে পারি? 1s2 কি লিখতে পারি? 1s2। তারপরে চলে গেছে 8টা ইলেকট্রন, এই সেই 8টা ইলেকট্রন। প্রথমে 2s-এ ঢুকেছে, 2s-এ কটা ঢুকবে? 2s-এ ঢুকবে 2টো। কটা পড়ে আছে 8টার মধ্যে? 6 পড়ে আছে। তাহলে 2p6। আমার সেকেন্ড সেলটা কমপ্লিট হয়ে গেল। এটা প্রথম কক্ষ ছিল, এটা দ্বিতীয় কক্ষ। এবার তৃতীয় কক্ষে চলে এলাম। তৃতীয় কক্ষে প্রথমেই আছে 3s, তার 3s-এ কটা ইলেকট্রন? 1টা ইলেকট্রন। দিস ইজ দ্য অরিজিনাল কনফিগারেশন অফ সোডিয়াম। আমরা এটাও করতে পারি, আমাদের টার্গেট হচ্ছে যে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনকে টেনে বার করা এবং কীভাবে বন্ধনে যুক্ত হয়েছে সেটাকে আমরা খুঁজব। এরপরে আমার পরবর্তী, এটা তাহলে সোডিয়ামের বিন্যাস পেয়ে গেলাম। এরপর চলে আসছি ক্লোরিন। ক্লোরিন 17, এটাকে ভাঙলে লিখব 2 8 7, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2। কটা ইলেকট্রন লিখলাম? 2টো, 10টা 12টা। তাহলে আরও 5টা আছে, সেটা 3p5। শেষ কক্ষ এইটা, কটা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। এই পর্যন্ত করে আমরা এবার দেখার চেষ্টা করব যে কিভাবে ওরা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়েছে। এই জায়গাটা পুষে দিচ্ছি আমি। তাহলে সোডিয়ামের বাইরে কক্ষে 1টা ইলেকট্রন, ক্লোরিনের বাইরে কক্ষে 7টা ইলেকট্রন। আমি সংজ্ঞাতে বলেছি যে প্রত্যেকে চেষ্টা করছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করবে সবাই। তাহলে সোডিয়ামের যদি করতে হয়, সোডিয়াম যদি 1টা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে তার আগের কক্ষে 8টা ইলেকট্রন আছে,
যে কনফিগারেশন চাইছি সেটা পেয়ে যাব, অর্থাৎ 8 8 মানে 2 8 10, 10 কার নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা একটা নিষ্ক্রিয়, এইটা একটা নিষ্ক্রিয়, পরবর্তী হচ্ছে এটা একটা নিষ্ক্রিয়। তাহলে এইটার বিন্যাস লাভ করে যাবে, এই একটা ইলেকট্রন একে দিয়ে দেবে, দিয়ে দিলে এর কনফিগারেশন পড়ে থাকবে 2,8, এর ছিল 2,8,7 ছিল, নতুন একটা পেয়ে হয়ে গেল 8। তাহলে এও তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস দ্যাট ইজ আর্গনের কনফিগারেশনটা গেইন করলো। তাহলে কি হচ্ছে, এই ইলেকট্রনটা সোডিয়াম ওকে স্থায়ীভাবে দিয়ে দিয়েছে। কোনো বন্ধনে যদি ইলেকট্রন সর্বস্থ কক্ষে ইলেকট্রন স্থায়ীভাবে অন্য কোনো মৌলের পরমাণুকে দেওয়া হয়, তাহলে যে বন্ধন তৈরি হয় তাকে বলা হচ্ছে আয়নিক বন্ড, অর্থাৎ তড়িৎযোজী বন্ধন। তাহলে আমরা এখানে সোডিয়াম লিখব, আলটিমেটলি লিখব সোডিয়াম, তার বাইরে কক্ষে একটা ইলেকট্রন, আমি এখানে ডট দিয়ে লিখলাম। ক্লোরিন, একে আমরা ক্রস দিয়ে লিখব, যেহেতু দুজনের সমান নয়, এর বাইরে 7টা আছে, 1 2 3 4 5 6 7, একটা ইলেকট্রন চলে এলো। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কনফিগারেশন। তাহলে এটা কি বন্ধন হয়ে গেল, এটা হচ্ছে আয়নিক বন্ড। তাহলে আয়নিক বন্ড হচ্ছে যদি ইলেকট্রনের পার্মানেন্ট ট্রান্সফরমেশন হয় একটা মৌল থেকে আরেকটা মৌলে, তাকে বলবো আমরা আয়নিক বন্ড। এইভাবে আমরা সর্বস্থ কক্ষে ইলেকট্রনকে খুঁজে বার করব, দিয়ে দেখব কিভাবে শেষ কক্ষে 8 ইলেকট্রন করা সম্ভব। আমি আরেকটা এক্সাম্পল করছি, তাহলে আমাকে এইগুলো মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু আমি করতে পারবো না, এবং আমাকে জানতে হবে যে বিন্যাসটা কিভাবে হচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের বিন্যাস হচ্ছে 20, আমরা দেখতে পেয়েছি। তাহলে ক্যালসিয়াম 20 means 2 8 8 2। এখানে 18তে এইভাবে লিখলাম কারণ সর্বশেষ কক্ষে ইলেকট্রনকে 8 প্রথমে শো করতে হবে। অক্সিজেনের হচ্ছে কত, আমরা ওখান থেকে জানতে পারবো, অক্সিজেন হচ্ছে 8, দ্যাট মিনস 2,6। তাহলে এখানে 8টা ইলেকট্রন কীভাবে হতে পারে, এই দুটো যদি একে পারমানেন্ট দিয়ে দেয়, তাহলে এর ওপরে থাকলো 8, এ নতুনভাবে হয়ে গেল 8। তার মানে ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে ক্যালসিয়াম ক্যাটায়ন হয়ে গেল। অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, অক্সিজেন অ্যানায়ন হয়ে গেছে, দিয়ে যে বন্ধন তৈরি হলো তাকে আমরা বলছি, ক্যালসিয়ামকে ক্রস দেখালাম, দুটো ইলেকট্রন আছে, অক্সিজেনের 6টা আছে, 1 2 3 4 5 6, পারমানেন্ট চলে গেছে। এইভাবে বন্ধন তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে আয়নিক বন্ড। দিস ইজ আয়নিক। এইভাবে আয়নিক বন্ড তৈরি হচ্ছে। তাহলে ক্যালসিয়ামের কি ছবি দাঁড়িয়েছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, Ca++, অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, O-। এরকম করে আমরা আরেকটা এক্সাম্পল করে নিই, তারপরে আমরা সমযোজী বন্ধনে যাব। এরপরে আমরা যে এক্সাম্পলটা নেব সেটা হচ্ছে AlCl3। অ্যালুমিনিয়ামের বিন্যাস এখান থেকে পেয়ে গেলাম 13, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 13, Al13 মিনস 2,8 10 হয়ে গেছে 3। ক্লোরিন, আমার এখানে 3টে ক্লোরিন আছে, তাহলে আমি 3 বারই এই জিনিসটা লিখব। ক্লোরিন 17 হয়, তো 2,8, 10 7, 2,8, 7, 2,8, 7, এরকম একটা ছবি দাঁড়িয়ে আছে। আমাকে প্রত্যেকের ঘরে শেষ কক্ষে 8 করতে হবে। তাহলে যদি অ্যালুমিনিয়ামের ছবি আঁকে, এখানে ক্লোরিন 3টে, 1 2 3, এদের বাইরের কক্ষে ইলেকট্রন হচ্ছে 7টা করে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। অ্যালুমিনিয়ামের আছে 3টে ইলেকট্রন, 1 2 3, একটা ইলেকট্রন এখানে গেল, এর কনফিগারেশন হয়ে গেল 8। সিমিলারলি একটা গেল,
হয়ে গেল 8, আরেকটা এখানে গেল, হয়ে গেল 8। তাহলে অ্যালুমিনিয়াম চলে গেল ক্লোরিনের ঘরে, অ্যালুমিনিয়াম ট্রিপল প্লাস হয়ে গেল। আর ক্লোরিন মাইনাস কটা আছে? 3টে আছে। এইভাবে যে বন্ধন তৈরি হলো, তাহলে বন্ধনটা লিখবো কী করে? অ্যালুমিনিয়ামের সঙ্গে 3টে বন্ড, Cl Cl Cl, এই বন্ধন তৈরি হয়ে গেছে। এদিকের একটা ইলেকট্রন নিয়ে, এদিকের একটা ইলেকট্রন নিয়ে, এই যে বন্ধনটা, এটাকে বলছি আমরা তড়িৎযোজী বন্ধন। তাহলে এইভাবে যখনই আমাদের কোনো এক্সাম্পল দেয়া থাকবে পরীক্ষাতে, তখন আমরা ওর ইলেকট্রন বিন্যাস করে দেখে নেব। বিন্যাস করার পরে দেখব কীভাবে সর্বস্থ কক্ষে 8 ইলেকট্রন আমরা করতে পারবো। এইভাবে আমরা করতে পারি। এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে সমযোজী বন্ধনে। সমযোজী বন্ধনের ক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম। সমযোজী বন্ধনে কি হবে না, ওখানেও আমরা যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস তার বিন্যাস লাভের জন্য প্রতিটি মৌলের পরমাণু যেটা করবে সেটা হচ্ছে তার নিজস্ব যে ইলেকট্রনটা অপর মৌলের পরমাণু ইলেকট্রনের সঙ্গে জোড় তৈরি করবে এবং সেই জোড়টা সমানভাবে ব্যবহার করবে। আমরা এক্সাম্পল নিয়ে দেখব একটা, কেউ কাউকে ইলেকট্রনটা দিয়ে দেবে না। এখানে যেমন একটা পার্মানেন্ট ট্রান্সফরমেশন অফ ইলেকট্রন হচ্ছিল, ওখানে কিন্তু শেয়ারিং হবে, এও ব্যবহার করবে ও ব্যবহার করবে, ওই জন্য ওটাকে বলছি সমযোজী বন্ধন। যোজ্যতা উভয় সমান হবে। এখানে হচ্ছে তড়িৎযোজী বন্ধন, তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে এ প্লাস মাইনাস আকারে আছে। এখানে কিন্তু যে যৌগটা সেটা কিন্তু স্টেবল যৌগ নয়, অর্থাৎ স্থায়ী সুস্থিত যৌগ নয়। কেন নয় না, এ সবসময় Al ট্রিপল প্লাস Cl মাইনাস হিসাবে উপস্থিত, অর্থাৎ ওরা অলরেডি ভেঙেই বসে আছে। কিন্তু কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধনে এটা হবে না। আমরা এবার একটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে এক্সাম্পল নিয়ে দেখছি। যেমন আমরা একটা দ্বিপরমাণু গ্যাস নিলাম, ধর আমরা O2 নিয়েছি। O2 একটা দ্বিপরমাণু গ্যাস, এখানে অক্সিজেনের পরমাণু দুটো আছে। আমার পরমাণু ক্রমাঙ্ক জানি আমি 8, কনফিগারেশন যদি করি 2,6। এখন যদি আগের মতো ভাবতাম যে একে 8 করতে হবে, দুটো নিয়ে নিলাম এর কাছ থেকে, সাপোজ দুটো ইলেকট্রন নিয়ে এ 8 হয়ে গেল, তখন এ কমে 4 হয়ে গেল। তাহলে এই পাশটা আনস্টেবল হলো, এইটা হয়ে গেল, কিন্তু এটা হলো না। তাহলে আমরা কিভাবে নতুন করে ভাববো? এরকম না করে আমরা প্রথমে অক্সিজেনের ছবি আঁকলাম। এখানে এর বাইরে আছে 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6। সিমিলারলি এখানে 1 2 3 4 5 6, এইভাবে 6টা ইলেকট্রন করেছি। এটাকে আরেকটু প্রমিনেন্ট বোঝানোর জন্য 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ফার্স্টে একটা পেয়ারিং করলাম, দুটো ইলেকট্রন নিয়ে একটা জোড় তৈরি হলো। তাহলে এই যে একটা জোড় ব্রিজ তৈরি হয়েছে, এই ব্রিজে কটা ইলেকট্রন আছে? দুটো আছে। 1 এর 1 ওর 1 মিলে 2 আছে। তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত? 1 2 3 4 5 প্লাস 2 7। যদি এই জোড়টা এদিকে আসে তাহলে ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব 7। সিমিলারলি ওর দিকে গেলে হয়ে গেল 5 প্লাস 2 7। কিন্তু এখনও সেই যেটা আমরা চাইছি ডিজায়ার্ড নাম্বার অফ ইলেকট্রন, দ্যাট ইজ 8, এইটা এখনও কিন্তু আসেনি। সেটা কীভাবে পাবো? আরেকটা জোড় করলাম। দুটো জোড় যখন করেছি তখন এর পুরনো ইলেকট্রন সংখ্যা ছিল 4, 1 2 3 4। এই জোড়টার জন্য 2 প্লাস আরেকটা জোড়ের জন্য 2। তাহলে দুটো জোড়ই যখন এর দিকে আসবে নাম্বার ইলেকট্রন হয়ে যাবে কটা? 8টা হয়ে যাবে। যখন ও পাবে সিমিলারলি ওরও হয়ে যাবে 8টা। তাহলে এই দুটো জোড় তৈরি হয়েছে, দুটো জোড় একে অপরের সঙ্গে সমানভাবে ব্যবহার করছে। এই ধরনের যদি যোজ্যতা হয়ে থাকে, এই ধরনের যদি বন্ধন হয়ে থাকে, তাকে বলবো আমরা কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী যৌগ, সমযোজ্যতা, সমযোজী যৌগ, সমযোজী বন্ধন, এগুলোকে বলছি কোভ্যালেন্ট বন্ডিং। তাহলে এখানে দাঁড়ালো কি? অক্সিজেন
একটা বন্ধন, আরেকটা বন্ধন অক্সিজেন, ইলেকট্রন পড়ে আছে 1 2 3 4টে, তাহলে 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা সমযোজী বন্ধন কটা আছে এখানে? দুটো আছে। এই একটা বন্ধন, এই একটা বন্ধন। একটা বন্ধনে কটা ইলেকট্রন হবে? তাহলে দুটো ইলেকট্রন হবে, এবং দুটো ইলেকট্রন দুজনে কী করবে? সমানভাবে ব্যবহার করবে। এটাকে যদি আমরা লুইস গঠন হিসাবে লিখি, অনেক সময় লুইস গঠন লিখতে বলা হয়, তখন লিখব আমরা, এখানে একটু ক্রসই করে দিই, এগুলো সমানভাবে ব্যবহার করছে দুজনে, এরাও সমানভাবে ব্যবহার করছে, আর বাকিগুলো বাইরে রয়েছে। অর্থাৎ এই যে বন্ধন তৈরি হলো, এখানে দুজনে সমানভাবে ব্যবহার করবে। সাধারণত দেখা যায় যেগুলো হচ্ছে যে দ্বিপরমাণুক গ্যাস আছে, দ্বিপরমাণুক যে সমস্ত অণুগুলো আছে, তারা সাধারণত কোভ্যালেন্ট বন্ড হয়। আমি আরেকটা এক্সাম্পল করছি ট্রিপল বন্ড দিয়ে। যেমন হচ্ছে N2, নাইট্রোজেনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, 7 মিনস 2,5, 7 2,5। মডার্ন কনফিগারেশন লিখলে 1s2, 2s2, 4 হয়ে গেল 2p3। তাই আউটার মোস্ট ইলেকট্রন যেটা, অর্থাৎ দ্বিতীয় কক্ষ, এটা প্রথম কক্ষ, ফার্স্ট সেল, এটাকে কে দিয়ে বলা হয়, এটা এল দিয়ে প্রকাশ করে। সেক্ষেত্রে একটা ছবি দেখানো যাক। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষ, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 2, -1 তারপরে কক্ষ, ইলেকট্রন হচ্ছে 5টা, 1 2 3 4 5। এটা হচ্ছে তার একটা ছবি। যাই হোক, এরপরে আমরা যখন এর বিন্যাস করব, তাহলে নাইট্রোজেন 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে একটা বন্ধন করলাম, একটা জোড় তৈরি করলাম, ইলেকট্রন সংখ্যা হলো 1 2 3 4 +2। তাহলে হয়নি, আরেকটা করলাম, হয়ে গেল 1 2 3 +2 +2। এখানেও 7, এখনও 8 হয়নি, আরেকটা করলাম, তাহলে 2 পড়ে আছে, +2 +2 +2। সিমিলারলি এরও 8। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে যে 3টে সমযোজী বন্ধন তৈরি হলো, এটা লিখবো যখন আমরা, তখন আমরা লিখবো 1 2 3, 3টে বন্ধন, এবং এদের একটা করে ইলেকট্রন জোড় মাথার উপর রয়ে গেছে। এটাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এটাকে ইংরেজিতে বলি আমরা লোন পেয়ার অফ ইলেকট্রনস, লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রনস বলি আমরা। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হলো? সমযোজী বন্ধন পেলাম, 3টে সমযোজী বন্ধন পেলাম। এইভাবে আমাদেরকে পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে, কনফিগারেশন করতে হবে, কনফিগারেশন থেকে শেষের কক্ষে ইলেকট্রনকে খুঁজে বার করতে হবে। তারপরে দেখব সেটা 8টা ইলেকট্রন কীভাবে হচ্ছে, স্থায়ীভাবে দিয়ে হচ্ছে না একে অপরের সঙ্গে শেয়ারিং করে হচ্ছে। এই হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। বন্ধন 2 রকমের, প্রথমেই বলেছি, একটা আয়নীয়, একটা সমযোজী বন্ধন। আমি সমযোজী বন্ধনের আরেকটা এক্সাম্পল করছি। যেমন হচ্ছে যে আমরা জল H2O, জলের সংকেত আমরা জানি H2O জল। এখন জলের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু আছে 2টো, অক্সিজেন পরমাণু আছে 1টা। হাইড্রোজেনের বিন্যাস হচ্ছে 1 1, অক্সিজেনের হচ্ছে 8। তাহলে 1 লিখতে পারি 1s1, এরও 1, এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে 2,6। এখন আমি বলেছি যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অষ্টক পূর্তি হতে হবে, 8টা ইলেকট্রন হতে হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা সম্ভব নয়।
কারণ হাইড্রোজেন হচ্ছে প্রথম পর্যায়ের মৌল। প্রথম পর্যায়ে আমার সর্বোচ্চ ইলেকট্রন কটা ঢুকবে? 2n² ফর্মুলা, তাহলে 2 × 1n², দ্যাট ইজ 2। দুটোর বেশি ইলেকট্রন হবে না, তার মানে এর যদি 2 হয়ে গেল সেটাই অষ্টক পূর্তি হলো, সেটাই অক্টেট রুলকে ফলো করলো, অর্থাৎ 8 হয়ে গেল। আমরা এখানে সেটাই চেষ্টা করব একে 2 করে দেওয়ার। আমরা চেষ্টা করব একে 2 করার। এখন এই যদি একটা ইলেকট্রন পারমানেন্ট একে দিয়ে দিত 7 আর এটা দিয়ে দিল 8, কিন্তু এরা 0 হয়ে গেল, তাহলে ওদের কোনো এক্সিস্টেন্স থাকলো না, সেটা চলবে না। এদেরকেও এর বাইরে কক্ষ ইলেকট্রনটাকে ফুলফিল করতে হবে, একেও ফুলফিল করতে হবে। তার জন্য কিভাবে হচ্ছে দেখা যাক। তাহলে অক্সিজেনকে মাঝে লিখলাম, এখানে একটা হাইড্রোজেন লিখলাম, এখানে একটা হাইড্রোজেন লিখলাম। অক্সিজেনের ক্ষেত্রে হাইড্রোজেন একটা করে আছে, অক্সিজেন এখানে একটা লিখলাম, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এই হচ্ছে আউটার মোস্ট ইলেকট্রন 6টা, এর একটা করে। এখানে একটা বন্ড তৈরি হলো, এই যে পেয়ার অফ ইলেকট্রনস দিয়ে একটা বন্ড তৈরি করলো, ব্রিজ তৈরি করলো। এটা যখন অক্সিজেন হাইড্রোজেন নেবে তখন এর 2। সিমিলারলি এখানে একটা তৈরি হয়েছে, যখন হাইড্রোজেন পেলো তখন এগেন এটা 2 হয়ে গেল, অর্থাৎ হাইড্রোজেন যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করলো। এখন আমরা অক্সিজেনটাকে কাউন্ট করব। অক্সিজেন নিজের আছে 1 2 3 4, এই পেয়ারটা পেয়েছে 2, এই পেয়ারটা পেয়েছে 2, দ্যাট ইজ 8। তাহলে অক্সিজেনটাও 8 হয়ে গেল, অর্থাৎ আমাদের বন্ধন কি দাঁড়ালো না, দুটো সমযোজী বন্ধন তৈরি হলো এখানে। একটা অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের, আরেকটা ওই অক্সিজেনের সঙ্গে আরেকটা হাইড্রোজেনের বন্ধন তৈরি হলো, দিয়ে এখানে ইলেকট্রন জোড়টা সমানভাবে ব্যবহার হলো, দিয়ে যে বন্ধন তৈরি হলো তাকে বলছি আমরা সমযোজী বন্ধন। তাহলে এখানে অ্যাকচুয়ালি হয়েছে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে আছে। কটা জোড় পড়ে আছে? দুটো জোড় পড়ে আছে এখানে, এটা একটা জোড়, এটা একটা জোড়। এগুলোকে বলছি লোন পেয়ার্স অফ ইলেকট্রন। আমি আগেই বলেছি এগুলো হচ্ছে লোন পেয়ার্স অফ ইলেকট্রন। এখন অরিজিনালি তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে জলের ছবি কিন্তু এই রকম, অনেকটা এরকম, এইভাবে দেখাতে পারি। এটা পসিবিলিটি 92, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা আমরা এখন পড়বো না। এরপরে যেটা চলে আসে, তাহলে এই বন্ধনটা হয়ে গেল সমযোজী বন্ধন। আরও কিছু সমযোজী বন্ধন আছে, তোমরা চেষ্টা করে দেখতে পারো। যেমন তোমরা করতে পারো F2, I2, H2, এই ধরনের কিছু। আর সাধারণত কার্বন গঠিত যেগুলো আছে সেগুলো কিন্তু সমযোজী বন্ধন হয়। আচ্ছা, এরপরে আমরা একটা কার্বনের দিয়ে এক্সাম্পল করে নিচ্ছি। এটা আমরা সমযোজী বন্ধনের একটা এক্সাম্পল করব। আমরা যখন অর্গ্যানিক পড়ব তখন ওইগুলোকে আমরা অর্গ্যানিকেরই যৌগ, সেইগুলো আমরা এখানে এক্সাম্পলটা করার চেষ্টা করছি। যেমন ধরো CH4, CH4 হচ্ছে মিথেন, CH4কে বলা হচ্ছে মিথেন। CH4 হচ্ছে মিথেন। এখন এখানে কার্বনের 6, দ্যাট ইজ 2,4, হাইড্রোজেনের 1, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম হচ্ছে এখানে 4। তাহলে মিথেন একটা যৌগ, সংকেত CH4, একে আমরা মার্স গ্যাসও বলি। তো এই যে মিথেন, এটার মধ্যে কি ধরনের রাসায়নিক বন্ধন আছে এটাকে খুঁজে বার করব। সাপোজ পরীক্ষায় এটা দিয়েছে, আমাকে খুঁজে বার করতে হবে কী ধরনের রাসায়নিক বন্ধন এর মধ্যে আছে। এখন এই কী ধরনের বন্ধন আছে দেখার জন্য প্রথমে আমরা বিন্যাস করে ফেলব। তাহলে কার্বন লিখলাম, চারপাশে 4টে হাইড্রোজেন লিখলাম, এবারে কার্বনের বাইরে কটা ইলেকট্রন আছে? 4টে আছে। কার্বনের 4টে ইলেকট্রন আছে। ওই যে বাইরে 4টে ইলেকট্রন, তাকে দেখিয়ে দিচ্ছি 1 2 3 4। হাইড্রোজেনের বাইরে কটা ইলেকট্রন আছে? একটা করে। নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম কটা আছে? 4টে। এখন পারমানেন্ট যদি দিয়ে দিত তাহলে তো এগেন এইচটা নীল হয়ে যেত, সে নীল হওয়া চলবে না।
তাহলে আমরা এখানে একটা জোড় তৈরি করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম। তার মানে কি দাঁড়ালো? সি এইচ 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 এইচ, দিস ইজ মিথেন। তাহলে মিথেনে সমযোজী বন্ধন আছে 4টে। অ্যাকচুয়ালি কার্বনের যোজ্যতা 4, তাহলে কার্বন যেখানেই যাবে ওর 4টে করে হাত পাবো। আমরা অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বো তখন দেখব আমাদের যাবতীয় কাজ হবে কার্বন নিয়ে। তাহলে এই হচ্ছে মিথেনের ছবি। মিথেন তাহলে কী ধরনের বন্ধন হলো? আমার যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে সমযোজী বন্ধন। অরিজিনালি মিথেনের ছবিটা অনেকটা এরকম। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই যে বন্ড অ্যাঙ্গেলটা HCH HCH, এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। সিমিলারলি এটাও তাই, HCH HCH HCH, অর্থাৎ এটা একটা চতুস্থলক, সুষম চতুস্থলক। এটা একটা সুষম চতুস্থলক। এইটা হচ্ছে অরিজিনালি ছবি। তাহলে মিথেনের যে প্রশ্নের উত্তর খুঁজছিলাম, অর্থাৎ মিথেনে কী ধরনের বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে। সেই সমযোজী বন্ধন কটা আছে? 4টে আছে। এইভাবে সেটা আমরা বার করতে পারবো। এগুলো সবগুলোই সমযোজী এক বন্ধন, কিন্তু কার্বনের সঙ্গে হাইড্রোজেন যে বন্ধন, কটা করে বন্ধন আছে? একটা করে বন্ধন আছে। আরেকটা যৌগ আমরা করি এবারে কার্বনেরই, যেমন হচ্ছে C2H2, এটাকে বলে ইথিলিন। ইথিলিন বলে এটাকে। এটা যদি বন্ধন দেখি, কটা কার্বন আছে? 2টো কার্বন আছে। হাইড্রোজেন কটা আছে? এটা ভুল লিখলাম, C2H4। C2H4। তাহলে এটা করার জন্য প্রথমে আমি কার্বন লিখে নিলাম একটা, সিমিলারলি আরেকটা কার্বন লিখলাম। এখন হাইড্রোজেন কটা আছে? 4টে, এইখানে একটা লিখলাম। এইখানে কার্বন, এখানে কার্বন। হাইড্রোজেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। হাইড্রোজেনের বাইরে একটা করে ইলেকট্রন। কার্বনের বাইরে কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন, আমরা অলরেডি জানি। তাহলে এদিকের মুখে একটা শো করেছি, এখানে একটা 2টো, এখানে একটা 3টে, এখানে একটা 4টে। এটা আমরা নিজের সুবিধা মতো করতে পারি। মানে আমাদেরকে বন্ধনটা দেখাবো, তাহলে ওর দিকে শো করলে, ফেস করলেই সুবিধা। আর পড়ে থাকলে 2টো, তাহলে 1 and 2, 1 and 2। এটা একটা বন্ধন হবে, এটা একটা বন্ধন হবে। সিমিলারলি এটা একটা, এটা একটা। তাহলে CH বন্ধন, CH CH CH। এবার মাঝেরটাকে লিঙ্ক করে দেবো। এখন কার্বনে কটা হয়েছে? 2 2 4 3 4, 2 2 4 5 6 হয়েছে। এখানে আরেকটা করলাম, সিমিলারলি আরেকটা করলাম। তাহলে এইটার জন্য 2, দিস ইজ 2 2 2, 8 হয়ে গেল কার্বনের। এরও 8 হয়ে গেল। এখানে সমযোজী কার্বন কার্বন সমযোজী বন্ধন কটা আছে? 2টো। দ্বিবন্ধন আছে। এখানে কি আছে? বাইভ্যালেন্ট, এটা মানে দ্বিবন্ধন আছে। এখানে মিথেনে যেমন এক বন্ধন ছিল, এখানে কিন্তু দ্বিবন্ধন পেলাম। তাহলে ছবিটা এর যেটা সংকেত কী করে লিখব? সি ডবল বন্ড সি, সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড এইচ, সি ডবল বন্ড সি, সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড। এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এখানে 120 ডিগ্রি। এইচ সি ডবল বন্ড সি, এই অ্যাঙ্গেলের মান হচ্ছে 120 ডিগ্রি। মিথেনে যেমন HCH এটার মান ছিল 109 ডিগ্রি 28 মিনিট, এর ক্ষেত্রে সেটা হয়ে গেল 120 ডিগ্রি। এখানে আমরা কার্বনের সমযোজী বন্ধন, যেখানে দ্বিবন্ধন আছে, তার একটা এক্সাম্পল করলাম। এবার আমরা আরেকটা এক্সাম্পল করব, তাহলে আমরা কার্বনের ট্রিপল বন্ধনটা দেখানো হয়ে যাবে। সেটা হলো C2H2। C2H2, এটাকে বলা হচ্ছে অ্যাসিটিলিন।
অ্যাসিটিলিন। এটা যখন করছি দেখো সি সি, হাইড্রোজেন একটা করে আছে, এখানে হাইড্রোজেন একটা লিখে দাও, এখানে একটা লিখে দাও। আমরা অলরেডি একটু আগে করেছি যে কার্বনের হচ্ছে 4, হাইড্রোজেনে 1, তাহলে এখানে হাইড্রোজেন 1, এখানে 1, এই ফেসে একটা করে, এখানে 3টে করে, 1 2 3। এই একটা বন্ধন হয়ে গেছে, এই একটা বন্ধন হয়ে গেছে, 1 2 3। এই কার্বনটাকে যদি কাউন্ট করি 2 4 6 8, তাহলে অরিজিনাল ছবি হচ্ছে CC ট্রিপল বন্ড HH, এটাকে বলে অ্যাসিটিলিন। এই যে এটা একটা রড লাইক শেপ, আমাদের কেমিস্ট্রি ভাষায় স্ট্রেট লাইনকে আমরা বলছি রড লাইক শেপ। এই যে অ্যাঙ্গেলটা, একটা সরল রেখার অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 180 ডিগ্রি। তো যাই হোক, আজকে আমরা ওই দুটো বন্ধন পড়ার চেষ্টা করেছি। তোমরা যেগুলো বাড়িতে পড়ে নেবে, কোনো একটা এক্সাম্পল দেখে এক্সাম্পলটা করবে কি করে তার আমি একটা মেথড বলেছি। পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে 36 মুখস্থ করতে হবে। প্রথমে 1 থেকে 20 করবে, তারপরে 21 থেকে 30, তারপরে 31 থেকে 36, এটা হচ্ছে আমাদের নিয়ম। এক্সাম্পলটা পেয়ে তার সর্বোচ্চ কক্ষ ইলেকট্রনটা দেখবে, দেখে নিয়ে ওর মধ্যে কি করে অষ্টক পূর্তি করা যাবে সেটা দেখলেই বন্ধনটা করতে পারবে। আর যেটা পড়ে নেবে, দুটো বন্ধনের ডেফিনেশন পড়বে, তাদের যে ডিফারেন্সটা পড়বে, আরও কিছু এক্সাম্পল পড়বে। আর আমি দু একটা তোমাদের করতে দিচ্ছি, সমস্ত এক্সাম্পল যত বইয়ে আছে কোনো একটা টেক্সট বুকের সবগুলো করবে। এক্সট্রা তোমরা করতে পারো নিজে, H2SO4 চেষ্টা করতে পারো, NH4Cl, HCl, HNO3, NH3, H2S। এখন আরেকটা কথা বলে দিই, অরিজিনালি আরেকটা বন্ধন আমাদের আছে, অসমযোজী বন্ধন, যেখানে রাসায়নিক বন্ধন এবং যেখানে তড়িৎযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন একসঙ্গে হয়। যদিও সেটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু বন্ধন যদি বলা হয় ক রকমের, তাহলে কিন্তু 3 রকমের। তো যাই হোক, আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। আর হচ্ছে এখন অনলাইন পড়াশোনায় আমাদের করতে হবে, তো তোমরা এই ব্যবস্থার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব, যত ভালোভাবে সম্ভব অভ্যস্ত হয়ে যাবে, ততই কিন্তু তোমাদের পক্ষে অনেক ভালো হবে। যাই হোক, এই বলে আমি শেষ করছি। নমস্কার।